সঞ্জয় রায়কে আমার পছন্দ হচ্ছে না বলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না, বা আমার অমুককে চাই, এটা তো হয় না। এটা তো আর বাচ্চাদের জেদের মতো নয় যে আমাকে এই লজেন্স কিনে দিতে হবে, এটা তো সেরকম হবে না। এখন সঞ্জয় রায়কে আমরা তো বলেছি প্রথম দিন থেকেই যে ফাঁসি হোক, আমরা তো সেই দাবি আজও করছি, আমরা প্রথম দিনও সেই দাবি করেছি, আজও সেই দাবি করছি। তুমি এক জায়গায় লেখা থাকবে মুখ্যমন্ত্রী, আমরা দলটা করি মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকবে আর লেখা থাকবে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, আর পাশে যে মঞ্চে উঠবে সে চেয়েছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সে বলেছিল জুতো মারো গালে গালে, কেউ বলেছিল যে মুখ্যমন্ত্রীকে পালিয়ে যেতে হবে। তাহলে আমাদের ভারতবর্ষের নাগরিক, তাকে ডুবিয়ে মেরে ফেলা হচ্ছে, স্টেটমেন্ট থাকবে না? তাদের ভূমিকাও তো আমরা ভালোভাবে দেখছি না। জুনিয়র ডক্টররা তো সিবিআই চেয়েছিল, কাকে চাইছে জুনিয়র ডক্টররাকে? আসলে ওরা বিচার চায় না, আসলে ওরা নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, নিজেদের নাম চায়, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চায়। ভেবেছিল এই সব করে সরকারটাকে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারটা নির্বাচিত সরকারটাকে ফেলে দেওয়া যায়। দাদা, 9ই আগস্টের আর্জিকর ঘটনা, তারপরে আমরা দেখলাম রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ সকলের পথে নেমেছে বিচারের দাবিতে। অবশেষে গতকাল শিয়ালদা আদালতে বিচারের কবে হবে তার রায়ের একটি দিন সেটা জানিয়ে দেওয়া হলো। আগামী 18ই জানুয়ারি রায়দান রয়েছে, এটা নিয়ে কি বলবেন? না, দেখো, যেদিনকে যেই ধরনের ঘটনা ঘটেছে আমরা প্রথম দিন থেকে সবাই প্রতিবাদ করেছি। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে। কলকাতা পুলিশ, তুমি যদি দেখো ঘটনা 18 ঘন্টার মধ্যে যে মূল অভিযুক্ত এখনও অবধি, যে সিবিআইও যাকে বলছে যে মূল অভিযুক্ত এই ঘটনার জন্য, সেই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। তো দেখো এখন বিচার প্রক্রিয়া, তারপরে যা মানে নির্যাতিতার বাবা মা তারা সিবিআই চেয়েছিলেন, বা তারপরে জুনিয়র ডক্টররা যারা আন্দোলন করছিলেন তারাও সিবিআই চেয়েছিলেন। তো সিবিআই তদন্তভার পেয়েছে হাইকোর্টের রায়ের ফলে, তো সিবিআই তদন্ত করে সিবিআইও সেটাকে মান্যতা দিয়েছে। এখন সঞ্জয় রায়কে আমরা তো বলেছি প্রথম দিন থেকেই যে ফাঁসি হোক, আমরা তো সেই দাবি আজও করছি, আমরা প্রথম দিনও সেই দাবি করেছি, আজও সেই দাবি করছি। তো বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেখো, এইগুলো তো বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এভিডেন্স থাকে, ডিজিটাল এভিডেন্স থাকে, সেগুলোর মাধ্যমে প্রমাণ করতে হয়। কেউ যদি ঘটনাস্থলে কেউ যদি সরাসরি যদি কোনো এভিডেন্স, মানে কারো যদি প্রত্যক্ষদর্শী না থাকে, তাহলে তোমাকে সার্কামস্ট্যান্সেস এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স বা সায়েন্টিফিক এভিডেন্সের উপর নির্ভর করে এগুলো করতে হয়। তো নিশ্চিতভাবে সিবিআই সেটা করছেন, এবং শিয়ালদা কোর্টে মাননীয় বিচারপতি তথ্য প্রমাণের উপরে নির্ভর করে আইনের মাধ্যমে যেই আমরা ফাঁসি চাইছি। দাদা, আমরা গতকালে যেটা রায়দানের দিন ঘোষণা করা হলো, তারপরেই যে বক্তব্য শুনতে পেলাম তিলোত্তমার মা বাবার কাছ থেকে, তারা বলছেন যে কলকাতা পুলিশ যেটা 5 দিনে করতে পারলো, সেখানে সিবিআই দেখা যাচ্ছে আজকে 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তারা এখনও যেটা মনে করছেন যে একজন নয়, আরও সংখ্যা বেশি আছে। তো তাদের হিসাব মতো এখনও তদন্ত তো চলছে, এখনও তদন্ত শেষ হয়নি। কলকাতা সিবিআই এখনও 5 মাসে সেটা করে উঠতে পারছে না। না, প্রথম যদি তোমার বক্তব্যটা নিই, যে নির্যাতিতার বাবা মা বলেছেন যে কলকাতা পুলিশ 5 দিনে যেটা করেছেন সিবিআই 5 মাস, তো কলকাতা পুলিশ যে দক্ষ সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে 5 মাস কেন। আমরা তো প্রথম বলছি যে 18 ঘন্টার মধ্যেই এখনও অবধি মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে। এবার দ্বিতীয় বক্তব্য যদি তুমি আসো যে এক না একাধিক, এবার এক না একাধিক সেটা তো আমি আমার নিজের ইচ্ছে মতো তো বলে দিতে পারি না। এই নিয়ে অনেক মিথ্যে, অনেক কিছু গুজব, অনেক কিছু ছড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো নিয়ে ওয়েব সিরিজ হতে পারে কিন্তু বিচার হতে পারে না। তো আমাকে এর সাথে একে লিঙ্ক করে দেওয়া, মিথ্যেগুলোকে নিয়ে প্রতিষ্ঠিত করা, গুজবগুলোকে নিয়ে রাজনৈতিক নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এগুলোকে সামনে নিয়ে আসা, এগুলো বহু আমরা দেখলাম। আগস্ট মাস থেকে আরম্ভ করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অবধি আমরা দেখেছি এই ধরনের ঘটনা। কিন্তু আমাদের বক্তব্য হলো সিবিআই তদন্তকারী সংস্থা, সিবিআই ঠিক করবে তাদের তদন্তের মাধ্যমে এক আছে না একাধিক আছে। যদি এক থাকে একেরও ফাঁসি, যদি একাধিক লোক থাকে তাদেরও ফাঁসি। আমরা তো সেটা তো দায়িত্ব নিয়ে বলতে হবে যে সিবিআইকে প্রমাণ করতে হবে। অন্যরা এবার সিবিআই, দেখুন, নির্যাতিতার বাবা মা তার মেয়েকে হারিয়েছে, ওই রকম একটা নৃশংস ঘটনা, তার সবচেয়ে কষ্টের জায়গাটা তার কাছে। তা এবার সেই কষ্টের সহানুভূতিটাকে যদি কেউ, আবেগটাকে কেউ যদি রাজনৈতিক ক্ষেত্রে যদি ভুল পথে পরিচালিত করার জন্য তাদের উৎসাহ দেয়, সেইটা তো একটা দুঃখজনক ব্যাপার। আমার মনে হয় যে সেটা ঠিক নয়। তো আমাদের পরিষ্কার বক্তব্য যে সিবিআই তদন্তকারী সংস্থা,
এই সিবিআইকে চেয়েছিল, যা নির্যাতিতার বাবা মাই চেয়েছিলেন। তো আমাদের পরিষ্কার কথা যে সিবিআই এক আছে না একাধিক আছে। এবার আমার পছন্দ হচ্ছে না সঞ্জয় রায়, মানে সঞ্জয় রায়কে আমার পছন্দ হচ্ছে না বলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না, বা আমার অমুককে চাই, এটা তো হয় না। এটা তো আর বাচ্চাদের জেদের মতো নয় যে আমাকে এই লজেন্স কিনে দিতে হবে, এটা তো সেরকম হবে না। এইটা তোমার তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে সাজা ঘোষণা করাতে হবে। তো সেটা আমরা চাইছি এবং সমস্ত কিছু দেখো, আজকে এই সুপ্রিম কোর্ট কিন্তু সুও মোটো করেছে, তার মানে যা কিছু অবজারভেশন সিবিআইয়ের যে তদন্তের গতি প্রকৃতি সেগুলো কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিতে হচ্ছে। আর সুপ্রিম কোর্টে সবার আইনজীবীরা আছে, সেখানে কি ঠিক হচ্ছে না কি ভুল হচ্ছে সবাই কিন্তু তাদের বক্তব্য রাখার জায়গা আছে। এখনও অবধি সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে সিবিআই তদন্ত অগ্রগতিতে তারা অখুশি, এটা আমরা শুনিনি। তাই আমাদের ওয়েট করা ছাড়া বা আমাদের দেখা ছাড়া কিছু করার নেই। আমরা চাই সঞ্জয় রায়ের ফাঁসি চাই। সঞ্জয় রায় যেহেতু এখন অবধি অভিযুক্ত বা দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যা সামনে চলে আসছে, এবং তার সাথে যারা নির্যাতিতার বাবা মা যখন বলছেন যে আরও একাধিক যুক্ত পারে, সেটা সিবিআইয়ের দায়িত্ব। এটা তো নিয়ে কিছু বক্তব্য নেই। যদি একাধিক লোক যুক্ত থাকে সিবিআই খুঁজে বার করুক, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরও আমরা ফাঁসি চাই। শুধুমাত্র তিলোত্তমার বাবা মা বা তার পরিবার নয়, জুনিয়র ডক্টররা তারাও কিন্তু যে বক্তব্যটা রাখছেন যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে এই মুহূর্তে তারা কেউই সন্তুষ্ট নয়। এবং গতকালই আমরা জানি যে 9ই জানুয়ারি ছিল এই ঘটনার 5 মাস পূর্ণ, এবং সেখানে কিন্তু তারা আবারও এই বিচারের দাবিতেই কিন্তু রাত জেগেছে, রাত দখল যেটা তারা করেছে। কিন্তু তাদের সব বক্তব্যের সর্বোপরি যে বক্তব্য যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে তারা কেউই খুশি নয়। আমরাও তো জুনিয়র ডক্টরদের ভূমিকা নিয়ে খুব খুশি নই। এই জুনিয়র ডাক্তাররা এতগুলো মিথ্যে কেন বলতে গেল? মানুষের কাছে এতগুলো সত্যি ঘটনাগুলো, যেই ঘটনাগুলো চেপে গেল কেন? তাদের জুনিয়র ডাক্তাররা তাদের কমিটিতে যে আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড তৈরি হয়েছিল নির্যাতিতার মানে এই তিলোত্তমার ঘটনার পরে, তাদের একাধিক মেম্বার যারা এই WBJDF এর মেম্বার, তারা পোস্টমর্টমের সময় উপস্থিত ছিল এবং উই আর স্যাটিসফাইড বলে সাইন করেছে। তাদের রেস্টরুমের জন্য 12 তারিখ যখন কমিটি গেছিলো রেস্টরুমের চাই দাবি নিয়ে, যখন এই জুনিয়র ডক্টরদের প্রতিনিধি এবং নার্সদের প্রতিনিধি সাইন করেছিল, তারপরে গিয়ে যখন ভাঙা হলো অন্য একটি ঘর, মেন ঘরটা না যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘর না, কিন্তু একই ফ্লোরে, তারা বলেছিল সেইগুলো চেপে গেল কেন? আজকে মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হলো যে পোস্টমর্টমে কিছু না কিছু আর মানে লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এই যে পোস্টমর্টমে লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, তখন জুনিয়র ডক্টররা তা আন্দোলনে, স্বাস্থ্য ভবনের সামনে যখন আন্দোলন ছিল তখন তো স্লোগান ছিল। তখন সেই ডক্টরগুলোকে যাদের নাম সাইনে আছে তাদের এখনও অবধি সামনে আনছে না কেন? তাদের স্টেটমেন্ট নেই কেন? তাদের ভূমিকাও তো আমরা ভালোভাবে দেখছি না। জুনিয়র ডক্টররা তো সিবিআই চেয়েছিল, কাকে চাইছে জুনিয়র ডক্টররা? আসলে ওরা বিচার চায় না, আসলে ওরা নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, নিজেদের নাম চায়, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চায়। ভেবেছিল এইসব করে সরকারটাকে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারটা নির্বাচিত সরকারটাকে ফেলে দেওয়া যায়, সেগুলো হয়নি। উপনির্বাচনে 6টি আসনে তৃণমূল ব্যাপকভাবে জয় হয়েছে, ওইগুলো হয়নি। তাই মানুষ বুঝতে পেরেছে মিথ্যে দিয়ে মানুষকে বেশি দিন ভুলিয়ে রাখা যায় না। জুনিয়র ডক্টর অনেক বড় ব্যাপার। ওই তুমি যে 10 জনকে মুখ দেখাচ্ছ আর 50 জন মিলে যারা ঘুরে বেড়াচ্ছে তারাই জুনিয়র ডক্টর নয়। পশ্চিমবঙ্গে অনেক জুনিয়র ডাক্তার আছে। এই জুনিয়র ডক্টরসরা, ওরা সব জুনিয়র ডাক্তারদের দায়িত্ব নিয়ে রাখেনি। এই জুনিয়র ডক্টরদের ভূমিকা আমাদের জানা আছে। কেউ ওদের মতের সাথে অমিল হয়েছে বলে এই জুনিয়র ডক্টররা, যাদের কথা তোমরা বলছো, যারা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছে স্বাস্থ্যক্ষেত্রে, তাদের কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিল। তাদেরই তো বন্ধু, তাদের সাথেই পড়াশোনা করে, শুধুমাত্র ভিন্ন মতাদর্শ হওয়ার জন্য তাদের কেরিয়ার শেষ করে দিয়েছে থ্রেড কালচারের নামে বলে। এখন তো হাইকোর্টের তো প্রত্যেকটা জায়গায় স্টে অর্ডার হয়েছে, হাইকোর্ট তো প্রত্যেকটা জায়গায় ভৎসনা অবধি করেছে। তো আমরা জানি এদের ভূমিকা। এদের না আন্দোলনের, এদের শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি চাইছে। এরা বিচারের সাথে ওদের কোনো সম্পর্ক নেই, এরা ধান্দাবাজ। দাদা, এই আরজিকর ঘটনাকে কেন্দ্র করেই আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শিল্পী বয়কট একটি তত্ত্ব উঠে এসেছিল, এবং তারপরে দেখা যায় শিক্ষামন্ত্রী একটি কথা বলেন যে দলে দু ধরনের মত তৈরি হয়েছে। এবং তারপরে যে প্রশ্নটি সামনে আসে যে দলে কি আবার নবীন প্রবীণ কোনো দ্বন্দ্ব কি উঠে আসছে? কোনো দ্বন্দ্ব নেই। মানে দেখো, পরিষ্কার বলতে হবে যে এইখানে আমাদের রাজ্যটা উত্তরপ্রদেশের মতো রাজ্য নয়, আমাদের রাজ্যটা মধ্যপ্রদেশের মতো রাজ্য নয়। এখানে প্রতিবাদ করার ক্ষমতা, অধিকার সবার আছে।
এত বড় খারাপ ঘটনার সবাই প্রতিবাদ করবে। 14 তারিখ সব যারা রাস্তায় নেমেছে, অনেক মানুষ নেমেছেন, তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজনরাও নেমেছে, সেইটা নিয়ে সমস্যা নয়। তাদের জন্য কাউকে বয়কট সংস্কৃতিও মানে তৃণমূল কংগ্রেসও বলছে না, প্রমোট করছে না, বা তৃণমূল কংগ্রেস কাউকে বয়কট করার কথাও বলছে না। সমস্যাটা কোথায়? তুমি যখন বয়কটের নামে তুমি যে কোনো জায়গায় কাজ করো, সরকার আলাদা, সরকার দল নয়, সরকার সবার। সরকার যদি কোনো অনুষ্ঠান দেয়, সরকার মনে হয় দেবে, যেখানে অন্য কাজ করবে সমস্যা নেই। কিন্তু যারা বলেছিল ওই জুতো মারো গালে গালে, যারা বলেছিল সরকারটাকে ফেলে দেওয়া হবে, যারা বলেছিল দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তিলোত্তমার ঘটনাকে নিয়ে, এত খারাপ ঘটনাটাকে নিয়ে যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছে, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর শব্দ বলেছে, যারা বলেছে তৃণমূল কংগ্রেস করা মানে চটিচাটা, আমরা চটিচাটা নয়, তাদের আমরা বিভিন্ন আমাদের সমাজ মাধ্যমে, আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের দলীয় কর্মী, আমাদের দলীয় নেতাদের কাছে অনুরোধ করেছি, যারা দলের কাছে, যারা দল করে, যে আমাদের অনুষ্ঠানে এই কয়েকজনকে ডাকা ঠিক হবে না, কারণ তারা মুখ্যমন্ত্রীকে, কারণ তুমি এক জায়গায় লেখা থাকবে মুখ্যমন্ত্রী, আমরা দলটা করি মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকবে আর লেখা থাকবে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, আর পাশে যে মঞ্চে উঠবে সে চেয়েছিল দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সে বলেছিল জুতো মারো গালে গালে, কেউ বলেছিল যে মুখ্যমন্ত্রীকে পালিয়ে যেতে হবে, তাহলে এবং চটিচাটা, এই ধরনের কথা বলার পরে তো এক মঞ্চে হয় না। তাই অন্যদের যারা প্রতিবাদ করেছে, দেখো আমি একাধিক মানে তুমি যদি বলো এই বুদ্ধিজীবী বা শিল্পী বা নায়ক হোক, নায়িকা হোক, গায়ক হোক, গায়িকা হোক, লেখক, লেখিকা, একাধিক আমি নাম বলতে পারি যারা রাস্তায় হেঁটেছে, প্রতিবাদ করেছে, তারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মঞ্চে দেখা যাচ্ছে। এই শীতকালীন আমাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন মঞ্চে দেখা যায়, তুমিও দেখতে পারবে, যারা 14 তারিখ হেঁটেছিল, আমাদের তাতে কোনো সমস্যাই নেই। সমস্যা ওই কিছু লোকজনকে নিয়ে, যারা সরাসরি আমাদের দল এবং নেত্রীকে আক্রমণ করেছে, এটা গুলিয়ে ফেললে হবে না দাদা। এবং যেমনটা দেখা যাচ্ছে যে এই যে বয়কটের ডাক যেটা বলা হচ্ছে, সেখানে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে সিপিএম, মানে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তারা বলছে যে শিল্পীরা বয়কটের ডাক দেওয়া হচ্ছে, যে সব শিল্পীদের বিরুদ্ধে, তাদেরকে যেন আমরা কাজ দিই, এবং তার পাশাপাশি এটা যেন তাদেরকে যেন মঞ্চে আমরাই জায়গা করে দিই। আমরা বলতে কারা? সিপিএম আবার কি করবে? সিপিএমের কিছু নেই, সিপিএম অনুষ্ঠান করে না, সিপিএম কী করতো? সিপিএম বয়কটের সংস্কৃতি। সিপিএমেরকে মনে করিয়ে দেবে যে একের পর এক মিঠুন চক্রবর্তী সিনেমা আটকে রাখা হয়েছিল জমি বিতর্ক নিয়ে। সিপিএম কী করেছে? কবির সুমনকে এসএফআই কোনো একের পর এক কলেজে এসএফআই বাতিল করে দিয়েছিল শো, সরকারের বিরুদ্ধে বলেছিল বলে। তৃণমূল কংগ্রেস আমরা বলছি যে কুরুচিকর শব্দ, বিলো দ্য বেল্ট অ্যাটাক যেগুলোকে বলে, শব্দ যেই ভাষার জায়গায় তুমি মিথ্যে ছড়িয়েছো, গুজব ছড়িয়েছো, সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছো, তাদের আমরা বলি যে তৃণমূলের মঞ্চে। আমরা কোনো সরকারি মঞ্চের কথা বলছি না, আমরা কোনো সাধারণ অন্য যে কেউ করলে, সিপিএম যদি মনে করে অনুষ্ঠান করবে, সিপিএম কোথায় কি অনুষ্ঠান করে আমি জানি না, আমার জানা নেই, যদি জানা থাকে তোমরা বলতে পারো। ওরা ফেসবুকে অনুষ্ঠান করতে পারে, এবার ফেসবুকে যদি লাইভ করে গান করে, তাতে যদি কেউ কিছু, যদি সিপিএম, যদি এসএফআই বা সিপিএম বা ডিওএফআই তারা যদি সাহায্য করতে চায়, তারা করতেই পারে। সাধারণ মানুষের সাথে সিপিএমের সাথে কোনো কানে কোনো ক্লাবের যোগাযোগ ছিল না, সিপিএম কোনো কালে সেইভাবে কোনো অনুষ্ঠান করতো না। এখন যেই অনুষ্ঠানগুলো হয়, এগুলো 2011 পর থেকেই হচ্ছে। এই যে অর্থনীতির যে বিকল্প অর্থনীতি, বা এই যে শিল্পীদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এগুলো এত বেশি 2011 পর থেকেই হচ্ছে। তাই সিপিএম কী করবে আমাদের ভাবার দরকার নেই, সিপিএম যদি মনে করে কাজ দেবে। আর আমাদের একটা কথাই বলবে যে কুণালদা যখন এই কথাটা বলছে, তখন কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কার বলেছে বাদশা মৈত্র আমাদের ভিন্ন রাজনীতি করে, সিপিআইএমের সমর্থক, কিন্তু বাদশা মৈত্র যেহেতু প্রতিবাদ করেছে, তার প্রতিবাদ করার অধিকার আছে, তার কাজ করাতে, তার অনুষ্ঠান করাতে কোনো সমস্যা নেই, আমরা বলছিও না। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকবে, সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরোধিতা করবে, আমরা তাদের বিরোধিতা করব, সেটা রাজনৈতিক, এবং রাজনৈতিক সৌজন্যও থাকবে। কেউ যদি অসৌজন্যতা দেখায়, তাহলে আমরা সেটা দেখাবো, কিন্তু রাজনৈতিক সৌজন্য থাকবে। কিন্তু যারা শিল্পী, তারা যদি সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করে, আর আমরা যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা যদি তাকে বলি যে না, আমাদের মঞ্চে তোমায় দেখা যাবে না, কী অসুবিধা আছে, তুমি একটা সাধারণ কথা বলো, তোমার পরিবারের কাউকে খুব বাজে কথা বলছে,
তোমার মাকে বা তোমার বাবাকে বা তোমার দিদিকে কেউ বাজে কথা বলছে, তুমি তোমার বাড়ির কোনো শুভ অনুষ্ঠানে তুমি তাকে নিমন্ত্রণ করবে? এটা হতে পারে? আমরা তো সেটাই বলেছি, আমাদের আমাদের অনুষ্ঠান, তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান তুমি ডেকো না, সিম্পল, এতে কোনো বিতর্কর কোনো জায়গা নেই। আচ্ছা দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা দেখলাম যে মালদার সুখদেবপুরে বিজেপি এবং বিএসএফ বিতর্ক, এবং সেই বিতর্ক নিয়েই ইতিমধ্যে কলকাতা মেয়র একটি মন্তব্য রেখেছেন, যেই মন্তব্যকে বলা হচ্ছে যে ভারত বিরোধী মন্তব্য করেছেন তিনি বলেছেন যে সেখানে বিতর্কে ভারতীয়রাও উস্কানিমূলক মন্তব্য করেছে। এবং প্রশ্নটা কেন আসছে ভারত বিরোধী, যেখানে বারবার স্লোগানে দেখা যাচ্ছে যে ভারত মাতাকে যায়, বন্দে মাতরম, এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। এবং এই বিষয়টাকে যে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন যে ভারতীয়রাও উস্কানিমূলক মন্তব্য করেছে বা স্লোগান দিয়েছে, তাকেই ভারত বিরোধী বলছেন, কি বলবেন? না না না, এরকমভাবে নয়। প্রথম কথা হলো যে আমাদের নেত্রী কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে আজকে বাংলাদেশের সাথে যে সমস্যা হচ্ছে, বাংলাদেশের সমস্যা, বর্ডারের সমস্যা বিএসএফ দেখবে, অনুপ্রবেশকারীকে বিএসএফ আটকাবে, এবং বিএসএফ শুধু আটকাবে না, স্বরাষ্ট্র দপ্তর দেখবে। স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ, বাংলাদেশ নিয়ে কিছু বলছে না। শুধু তাই নয়, তুমি এই কথাগুলো বলছো, কারা ভারতের বিরোধী? তুমি যদি সেই কথা বলো, মুখ্যমন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে বলছে। আর দ্বিতীয় কথা হলো, এই যে মৎস্যজীবীদের ছাড়িয়ে আনার ব্যাপার, তারপরে তার উদ্যোগ কে নিল? মুখ্যমন্ত্রী। উদ্যোগ নেওয়ার পরে যখন বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হলো, সেই মৎস্যজীবীদের উপরে যখন জানা গেল যে তাদের উপরে বাংলাদেশে অত্যাচার হয়েছে, প্রথম প্রতিবাদটা কে করেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পররাষ্ট্র দপ্তর, আমাদের স্বরাষ্ট্র দপ্তর, আমাদের প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটা স্টেটমেন্ট আছে? তুমি বলতে পারবে যে একটা স্টেটমেন্ট আছে? কোনো স্টেটমেন্ট নেই। তাদের যে মৎস্যজীবীদের ওপরে, তারা ভারতীয়, বাংলাদেশ তাদের তাদের ধরা পড়েছে, তারা বাংলাদেশের মৎস্যজীবীরাও তো এখানে অ্যারেস্ট হয় যখন সীমানা আমাদের মানে জলপথে সীমানা অতিক্রম করে ফেলে। তো এটা খুব স্বাভাবিক, কিন্তু এখানে তো হয়নি। আমাদের পুলিশ তো তাদের প্রতি অত্যাচার করেনি। বাংলাদেশ যদি অত্যাচার করে, স্টেটমেন্টটা কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, দৃঢ় কণ্ঠে বলছে যে ঠিক হয়নি, এটা ঠিক নয়। তাহলে আমাদের পররাষ্ট্র দপ্তরের স্টেটমেন্ট কোথায়? আমাদের প্রধানমন্ত্রী দপ্তরের বা স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের কোথায় স্টেটমেন্ট? এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা কিছু বলছে না তো। তুমি কি জানো 6 মাস আগে এটিএস উত্তরপ্রদেশের আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যৌথ অভিযানে বিক্রম রায় বলে একজন বিজেপির সর্বক্ষণের কর্মী, তাকে অ্যারেস্ট করা হয়, এবং তাকে দেখা যায় তিনি অনুপ্রবেশকারীকে ঢুকতে মানে এইভাবে বিভিন্ন অনুপ্রবেশকারীকে ঢোকাতে সাহায্য করে, ঢোকায়। তাকে অ্যারেস্ট করে নিয়েছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড অফ ইউপি, তাদের হেফাজতে আছে। কে? বিক্রম রায়। কে? যে বিজেপি করে। কারা ভারত বিরোধী? কারা ভারত বিরোধী? এ তো প্রমাণিত। তাই এইসব বাজে কথা বলে লাভ নেই। ফিরহাদ হাকিম, এই মুশকিলটা হলো না, কেউ ওই মানে ফিরহাদ হাকিম নামটা শুনবে, এরা না ওইভাবেই দেখে। আমরা তো ওইভাবে দেখিনি, আমরা ছোটোবেলা থেকে ওইভাবে বড় হয়নি। ওরা ভাবে ওইগুলো বললে চাপিয়ে দেওয়া যায়, এরকম কোনো ঘটনাই নেই। আমরা পররাষ্ট্রনীতি এবং বর্ডার কেন্দ্রীয় সরকারের ব্যাপার, কেন্দ্রীয় সরকার স্ট্যান্ড নিক। ভারতবর্ষে যদি একজনও অবৈধভাবে ঢুকতে না পারে কোনো দেশ থেকে, শুধুমাত্র এখান থেকে নয়, আমাদের অরুণাচল প্রদেশে কী হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। চায়না কী করছে সেই নিয়ে কোনো স্টেটমেন্ট নেই। তো যাই হোক, তবুও আমরা বলবো, আমাদের নেত্রী বলেছেন, আমাদের দলের বক্তব্য, সবারই এক বক্তব্য, ভারতবর্ষ তার বর্ডার নিয়ে সুরক্ষিত করার দায়িত্ব বিএসএফের, এবং আলোচনার মাধ্যমে হবে, যেখানে মনে হবে যে যা স্টেটমেন্ট দেওয়ার দেবে, যা যা পদক্ষেপ নেওয়ার কেন্দ্রীয় সরকার নিক, আমরা তার পাশে আছি। দাদা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে মৎস্যজীবীদের ওপর অত্যাচারের কথা, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী নিজেও এই কথাই বলেছেন। তো এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কাছে মানে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য সরকারিভাবে আবেদন করবে? না দেখুন, সেটা তো সরকারের ব্যাপার, কিন্তু আমি একটা কথা বলতে পারি যে যারা মানে এত কিছু বলছেন, যারা ওখানে সংখ্যালঘুদের ওপরে, হিন্দুদের ওপরে আক্রমণ নিয়ে এইখানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন, এখানে মিছিল মিটিং করছেন, তাদের কাছে আমাদের বক্তব্য যে যেই মৎস্যজীবীগুলোকে ধরে ওখানে অত্যাচার করা হলো, তারা তো ভারতীয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেবে, তারপরে তারা স্টেটমেন্ট দেবে, তারপরে তারা পদক্ষেপ নেবে, তারা কড়া ভাষায় কথা বলবে। এটা তো হতে পারে না। তুমি যদি আমার ভারতীয়র উপরে যদি কেউ অত্যাচার করে, আমাদের সরকারের স্ট্যান্ড নিতে হবে।
কেন্দ্র সরকারের কাজে অসুখী আমরা একদমই একদমই কোনো স্টেটমেন্ট চাইতাম, তো আমরা তো স্টেটমেন্ট চাই যে কড়া স্টেটমেন্ট হোক এই বিষয়ে। মুখ্যমন্ত্রী যেমন বলেছে সারা ভারতবর্ষ শুনতে পেরেছে, বাংলাদেশ শুনতে পেরেছে, আমরা এখানে কি বলবো, বাংলাদেশ সবসময় শুনতে পাবে। তো মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট তো পরিষ্কার, এটা ঠিক হয়নি। এই যে ঠিক হয়নি কড়া ভাষায় বলা, অত্যাচার করা ঠিক হয়নি, আমাদের এখানেও বাংলাদেশের মৎস্যজীবীরা ধরা পড়ে, আমরা এইগুলো করি না, এটা ঠিক হয়নি। এই ঠিক হয়নিটা মুখ্যমন্ত্রী বলেছে, এবং ঠিক হয়নি তারপরে কি কি করা উচিত, কীভাবে, এগুলো দেখো মানে কথা বলতে হবেই। এগুলো তো কেন্দ্রীয় সরকারের স্টেটমেন্ট, এবং কেন্দ্রীয় সরকার শুধু নয়, তুমি ভারতীয় জনতা পার্টির কোনো নেতার একটা স্টেটমেন্ট নেই। দাদা একটা শেষ প্রশ্ন করবো এই প্রসঙ্গেই, যে মানে এই মুহূর্তে আপনারা কি চাইছেন, এই বিষয়টা নিয়ে ঠিক কি পদক্ষেপ নেওয়া উচিত কেন্দ্র সরকারের? ডেফিনেটলি যে আমাদের পররাষ্ট্র দপ্তরের তার একটা স্টেটমেন্ট দেওয়া উচিত, সেখানে আলোচনা করা উচিত, বাংলাদেশকে জানিয়ে দেওয়া উচিত যে এইগুলো ভবিষ্যতে হলে ভারত সরকার তারা টলারেট করবে না। করা পদক্ষেপের আসল কথা, তোমাকে তো ডিপ্লোম্যাটিক আলোচনা মানে ব্যাপারগুলো থাকে, সেগুলো শুরু হওয়া উচিত, এবং স্টেটমেন্ট একদম সরকারের অফিসিয়াল করা স্টেটমেন্ট যাওয়া উচিত, অফিসিয়াল স্টেটমেন্ট যাওয়া উচিত সরকারের। এটা আমরা মনে করি যে সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট যাওয়া উচিত, কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট যাক যে মৎস্যজীবীদের ওপরে আক্রমণ, এবং তারা বলছেন যে একজন মৎস্যজীবীকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। তুমি ভাবতে পারো, আমাদের ভারতবর্ষের নাগরিক, তাকে ডুবিয়ে মেরে ফেলা হচ্ছে, স্টেটমেন্ট থাকবে না? আমরা আশা করব না? তো আমরা চাই যে ডেফিনেটলি ভারত সরকার করা স্টেটমেন্ট দিক। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।